হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা হ্যালো অ্যালকেন চ্যাপ্টারটিতে যে সমস্ত কোশ্চেন বিগত বছরের পরীক্ষায় পড়েছে সেই কোশ্চেনগুলো করার চেষ্টা করব এবং তার সাথে রিলেটেড যে সমস্ত কনসেপ্ট রয়েছে সেগুলোকে এক এক করে দেখার চেষ্টা করব। তো সরাসরি আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। প্রথম কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে জিজ্ঞেস করা হয়েছে যে কোশ্চেনটা বেসিক্যালি ডাইপোল মোমেন্ট রিলেটেড কোশ্চেন। ডাইপোল মোমেন্টের থিওরি আমরা কম বেশি সকলেই জানি, তো আমি সেই থিওরিতে আর যাচ্ছি না। তো ডাইরেক্টলি কম্পাউন্ডগুলোতে যদি আমি যে পেয়ারগুলো দেওয়া আছে সেই পেয়ারগুলোতে যদি আমি ডাইপোল মোমেন্ট খোঁজার চেষ্টা করি, তাহলে প্রথমে দেখো বলা আছে 1,4-ডাইক্লোরোবেনজিন। আমরা জানি 1,4-ডাইক্লোরোবেনজিন মানে এই রকম, অর্থাৎ কিনা 1,4-ডাইক্লোরোবেনজিন যদি হয় পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে এই কম্পাউন্ডটার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট নেই, মিউ ভ্যালু 0, সুতরাং অপশান এ হবে না। দ্বিতীয় অপশান সি এর ক্ষেত্রে দেখো লেখা আছে বেনজিন। বেনজিনও সিমেট্রিক্যাল মলিকুল, এর মধ্যে কোনো রকম পোলারিটি নেই, তাই জন্য এরও মিউ ভ্যালু 0, অর্থাৎ ডাইপোল মোমেন্ট 0। সিস বিউটিন এবং ট্রান্স বিউটিনের মধ্যে যদি আমরা দেখি, ট্রান্স বিউটিনকে যদি আমরা লক্ষ্য করি, ট্রান্স বিউটিনটা হচ্ছে এই রকম দেখতে। তো ট্রান্স বিউটিনের ক্ষেত্রেও কিন্তু ডাইপোল মোমেন্টটা কে একটি ডাইপোল মোমেন্ট অন্য ডাইপোল মোমেন্টকে ক্যান্সেল আউট করছে, সুতরাং এক্ষেত্রেও মিউ ভ্যালু 0। বাকি পড়ে রইল CH2Cl2 এবং CH-Cl3। CH-Cl3 ক্ষেত্রে আমরা জানি যে স্ট্রাকচার এই রকম হয়, Cl এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন সরি এখানেও Cl একটা, আর CH2Cl এর ক্ষেত্রে হাইড্রোজেন, হাইড্রোজেন Cl, Cl। এক্ষেত্রে আমরা জানি কার্বন থেকে হাইড্রোজেনের দিকে, হাইড্রোজেন থেকে কার্বনের দিকে একটা ডাইপোল মোমেন্ট থাকবে এবং ইন্ডিভিজুয়াল ডাইপোল মোমেন্টগুলো এইরকম ভাবে থাকবে, যার ফলে একটা রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট নিচের দিকে কাজ করবে। এবং একই রকম ভাবে যদি CH2Cl2 এর ক্ষেত্রে আমরা দেখি, তাহলেও আমরা দেখব একটি নেট ডাইপোল মোমেন্ট নিচের দিকে কাজ করবে। সুতরাং অপশান বিতে যে পেয়ারটি রয়েছে CH2Cl2 এবং CH-Cl3, এই একমাত্র পেয়ার যেটি এখানে দুটির মধ্যেই ডাইপোল মোমেন্ট রয়েছে। এছাড়াও এখানে একটা জিনিস নতুন আছে, সেটা হচ্ছে অ্যানিসিডিন। অ্যানিসিডিন হলো যদি বেনজিন রিংয়ের মধ্যে OMe গ্রুপ এবং NH2 গ্রুপ একসাথে থাকে, তাহলে তাকে বলা হয় অ্যানিসিডিন। অপশান সি হয়তো রাইট অ্যান্সার নয়, কিন্তু আমাদের জেনে রাখার জন্য আমি অ্যানিসিডিন কোনটাকে বলে সেটা জাস্ট বললাম। পরের কোশ্চেন দেখা যাক। তাহলে এই প্রথম কোশ্চেনে উত্তর হবে অপশান বি। পরের কোশ্চেনে দেখো বলা আছে যে এই যে কম্পাউন্ডটা দেওয়া আছে এটি একটি অ্যাসিড গ্রুপ আছে, এখানে এখানে একটি অ্যাসিড গ্রুপ আছে, আর এখানে একটা ডবল বন্ড আছে, এবং বলা হচ্ছে যে মেজর প্রোডাক্ট কি হবে সেটা বের করতে বলেছে। তো এই যে কম্পাউন্ড রয়েছে আর আমাদের যে রিয়েজেন্ট রয়েছে, দেখো আমরা খুব সহজে বুঝতে পারছি যে ডবল বন্ড রয়েছে, তার উপরে যদি Br2 থাকে ব্রোমিনেশন রিয়াকশন হয়, এবং ব্রোমিনেশন রিয়াকশনটা কিভাবে হয় আমরা দেখেছি যে এইরকম একটি ডবল বন্ড থাকে, ধরে নেওয়া যাক CH3 C ডবল বন্ড C CH3। ট্রান্স বিউটিনের ক্ষেত্রে আমরা ধরব ট্রান্স 2 বিউটিন, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। ব্রোমিনটা কিভাবে আসে, এই যে Br, এটা তো Br2, এই লোন পেয়ারটা এইখানে একটা অ্যাটাক করে, করার পরে CH3 হাইড্রোজেন CH CH3, আর এইখানে একটি
Br প্লাস হয়ে থাকে, এইটাকে বলা হয় ব্রোমোনিয়াম আয়ন। এইবারে এইখানে Br প্লাস হয়ে, যেহেতু এখান থেকে Br প্লাস হয়ে গেছে, তার মানে এই Brটা Br মাইনাস হয়ে রিলিজ হয়ে ঘুরে বেড়াচ্ছে, Br মাইনাস। এইবারে যদি এই Br মাইনাসটা, এই দুটো সেন্টার রয়েছে, এই সেন্টারটি অথবা এই সেন্টারটির মধ্যে একটা জায়গা থেকে অপোজিট টু ব্রোমোনিয়াম আয়নের যে পজিশন, সেখান থেকে অ্যাটাকটা করে, তাহলে এটা ওপেন হয়ে যাবে এবং আমরা ফাইনালি যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে CH3H। একটু ভুল হয়েছে, আমরা জাস্ট স্টিরিওকেমিস্ট্রিটা এখানে খুব ইম্পর্টেন্ট হবে এই ব্রোমিনেশনের জন্য, কারণ এই যে ব্রোমিনেশনের ওপেনিংটা, এটা হচ্ছে অ্যান্টিভাবে ওপেনিংটা হয়, অর্থাৎ CH3 ওপরে Br, এখানে হাইড্রোজেন, আর এই রকম ভাবে যাচ্ছে, যাওয়ার পরে এটা হাইড্রোজেন, এটা CH3, আর নিচের দিকে Brটা ব্রোমোনিয়াম আয়নটা রয়েছে। এরকম ভাবে অ্যান্টি পজিশন হয়ে ব্রোমোনিয়াম আয়নের ব্রোমিনটা যেদিকে থাকে তার অপোজিট সাইড থেকে Br মাইনাসটা অ্যাটাক করে ব্রোমোনিয়াম আয়নটা ওপেন আপ হওয়ার পরে এই রকম একটা ভিসিনাল, মানে দুটি পাশাপাশি কার্বনে, যদি একই পাশাপাশি কার্বন, দুটি পাশাপাশি কার্বনকে আমাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যে শব্দটা ইউজ করি সেটা হলো ভিসিনাল, ভিসিনাল ডাইব্রোমাইড। যদি এখানে ব্রোমিনের বদলে ওএইচ থাকতো তাহলে ভিসিনাল অ্যালকোহল বলতাম আমরা, ভিসিনাল ওএইচ বলতাম আমরা। এই যে ভিসিনাল বিআর গ্রুপগুলোকে ইন্ট্রোডিউস হলো, এবং ভিসিনাল বিআর গ্রুপটি যখন তৈরি হবে তারা কিন্তু একে অপরের সাথে অ্যান্টি পজিশনে থাকবে, এবং আমরা জানি এই যে সিসি সিঙ্গেল বন্ড রয়েছে, এই বন্ডের রেসপেক্ট রোটেশন অ্যালাউড, এবং তার যে স্টিরিওকেমিস্ট্রি হবে সেটা আমরা অন্য জায়গায়, মানে স্টিরিওকেমিস্ট্রির সময় পড়ব। সুতরাং এখানে ব্রোমিনের অ্যাডিশন, এই যে কার্বন কার্বন ডবল বন্ডে, সেটা কিভাবে হয় সেটা আমরা দেখলাম। আমি আবারও একবার ব্রোমিনের অ্যাডিশনটা রিপিট করব, জাস্ট খুব মন দিয়ে দেখো কিভাবে স্টিরিওকেমিস্ট্রিটা এখানে ভাইটাল রোল প্লে করছে। বিউটেনের বদলে যদি আমরা এই রকম একটা কম্পাউন্ড নিই CH3, এটা এখানেও একটা CH3 ডবল বন্ড, এই পাশে CH3 হাইড্রোজেন। এইবারে যদি ব্রোমিন এখানে অ্যাটাক করে Br, এখান থেকে এইখানে এসে বসবে, Br প্লাস হয়ে বসবে, তারপরে কি হবে যে CH3 পেছনের দিকে চলে যাবে, CH3 এখানে একটা সিঙ্গেল বন্ড, ওপরের দিকে আমার Br প্লাস, এই পাশে একটা CH3 এবং পেছনের দিকে হাইড্রোজেন, এবং আবার ক্ষেত্রে Br মাইনাসটা, এইবারে Br মাইনাসটা কি করবে, নিচের দিক থেকে ওপেনিং করবে, Br মাইনাসটা এইখানে অ্যাটাক করতে পারে, অথবা Br মাইনাসটা এইখানে অ্যাটাক করতে পারে। দুটি পজিশন রয়েছে, একটাকে আমরা নীল কালিতে দেখানোর চেষ্টা করলাম এবং একটাকে গ্রিন কালারে দেখানোর চেষ্টা করলাম। যদি Br মাইনাসটা গ্রিন কালিতে যেটা রাখা আছে সেই অনুযায়ী রিয়াকশনটা হয়, তাহলে আমরা যে কম্পাউন্ডটা পাবো এই রকম দেখতে হবে অনেকটা, CH3, তার স্টিরিওকেমিস্ট্রিটা এই রকম হবে, CH3 ওপরের পজিশনটায় Br চলে এলো, ওপরের পজিশনে Br, এবং যেহেতু নিচের দিকে Br এসছে, এটা উপরে উঠবে CH3, এখানে হাইড্রোজেন। আর যদি আমরা ব্লু কালিতে যে পজিশনটা দেখেছি সেই অ্যাটাকটা হয়, তাহলে আমরা হচ্ছে কম্পাউন্ড পাবো CH3, নিচেরটায় Br, এবং উপরে আসবে Br, নিচে আসবে CH3, এপাশে আসবে হাইড্রোজেন। তাহলে
এই দুটো কম্পাউন্ড কিন্তু একে অপরের ডায়াস্টেরিওমার, এটা কখনোই কিন্তু এক কম্পাউন্ড নয়। তোমরা এই বন্ডের রেসপেক্টে রোটেট করিয়ে দেখতে পারো যে এরা কিন্তু ডায়াস্টেরিওমার, এরা কিন্তু এনানসিওমারও নয়, বা এনানসিওমার হলেও হয়তো হতে পারে, কিন্তু এরা একে অপরের ডায়াস্টেরিওমার। তাহলে এখানে এই যে তাহলে এই দুটি পজিশনের মধ্যে আমরা নামকরণ করলাম যে ব্লুটা 1 আর গ্রিন যেটা রয়েছে, গ্রিনটাকে যদি আমরা 2 হিসাবে ধরি, তাহলে 1 নম্বর পাথওয়ে বা 2 নম্বর পাথওয়ে কোনটা হচ্ছে এখানে পার্টিসিপেট, মানে কোনটা এখানে হবে সেটা আমরা বুঝবো কি করে। সেই বোঝার জন্য আমাদেরকে একটু বেসিক কনসেপ্ট লাগাতে হবে কার্বোক্যাটায়ন কেমিস্ট্রি। সেটা কিরকম? এখানে আমার রয়েছে বিআর প্লাস, তাহলে এ কি করবে, এই যে ব্রোমোনিয়াম আয়নের যে ইন্টারমিডিয়েট বা তৈরি হয়েছে, সেই যেহেতু পজিটিভ চার্জ রয়েছে, এ চাইবে যে কিছুটা ইলেকট্রন এইখান থেকে তুলে নিতে, তার ফলে এইখানে একটা ডেল্টা পজিটিভ চার্জ হবে। একই রকম ভাবে এই দিক থেকেও এই চাইবে কিছুটা ইলেকট্রন নিজের দিকে নিতে, যার ফলে এই কার্বনের ওপরেও কিছুটা ডেল্টা প্লাস চার্জ হবে। এবং আমরা জানি যে যদি পজিটিভ চার্জ ডেভেলপ করে, যদি ফুল পজিটিভ চার্জ ডেভেলপ করে, তাহলে আমরা কি বলি, যদি ফুল ডেল্টা পজিটিভের বদলে ফুল পজিটিভ চার্জ ডেভেলপ করে, তাহলে আমরা কি বলবো, এটা কার্বোক্যাটায়ন। এদিকেও তাই। এবং কার্বোক্যাটায়নের স্টেবিলিটি হিসাব অনুযায়ী আমরা জানি যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা কিন্তু মোর স্টেবল দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে এখানে, আর আমাদের অপর দিকে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে। যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল, সুতরাং আমরা নীল কালিতে যে অপশানটা দেখিয়েছি সেই প্রোডাক্টটা হওয়ার সম্ভাবনা বেশি হবে, এবং সেই প্রোডাক্টটাই মেজর প্রোডাক্ট হিসাবে আমরা পাবো। তাহলে ব্রোমিন দিয়ে ডবল বন্ডের ওপরে কিভাবে ব্রোমিনেশন করা হয় সেটা আমরা শিখলাম। লেটস কাম ব্যাক টু আওয়ার অরিজিনাল প্রবলেম। আমাদের অরিজিনাল প্রবলেমে বলা আছে যে একটা ডবল বন্ড আছে, সেই ডবল বন্ড এ ছাড়া কম্পাউন্ডের মধ্যে একটা অ্যাসিড গ্রুপ রয়েছে, এবং আমাদেরকে রিয়েজেন্ট হিসাবে দেয়া হয়েছে Br2 এবং সোডিয়াম বাইকার্বনেট। ব্রোমিন দিয়ে আমরা এক্ষুনি দেখিয়েছি যে কিভাবে ব্রোমিনেশন হয় বা ব্রোমোনিয়াম আয়ন ফর্মেশন হয়। তাহলে আমরা সরাসরি ব্রোমোনিয়াম আয়নটা এখানে যদি তৈরি করে ফেলি, Br প্লাস ডট ডট ডট, এইটা একটা ডবল বন্ড OH। এই ব্রোমোনিয়াম আয়ন ফর্মেশনের পরে ব্রোমোনিয়াম আয়নটা ওপেন আপ হবে। কি দিয়ে ওপেন আপ হবে? Br মাইনাস দিয়ে ওপেন আপ হবে। তাহলে Br মাইনাস দিয়ে যদি ওপেন আপ হয়, তাহলে আমার দুটো ভিসিনাল, এই দুটি পজিশনে একটা ভিসিনাল ব্রোমাইড পাওয়ার কথা, দুটো ডাইব্রোমাইড পাওয়ার কথা। সেই অনুযায়ী অপশান ডি তে আমার আছে, বাকি কোথাও ভিসিনাল ডাইব্রোমাইড নেই। সুতরাং Br মাইনাস দিয়ে যদি অ্যাটাক হয়, তাহলে আমার কাছে অপশান ডি হচ্ছে একটা অ্যান্সার হতে পারে। কিন্তু আমাদের এখানে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আমরা কি জানি, সোডিয়াম বাইকার্বনেট হলো সামহাউ লিটল বিট অ্যালকালাইন ইন নেচার, এবং আমরা জানি যে অ্যাসিড বেস রিয়াকশন হলো কেমিস্ট্রিতে সব থেকে ফাস্টেস্ট ওয়েতে হওয়া রিয়াকশন। তাহলে অ্যাসিড বেস রিয়াকশন যদি হয়, তাহলে এখানে অ্যাসিড রয়েছে, এই অ্যাসিডের মধ্যে যদি আমি একটা বেসকে ইন্ট্রোডিউস করাই, তাহলে কি হবে, Br প্লাস ডবল বন্ড ও, এদিকে ও মাইনাস হয়ে যাবে, আর H প্লাস যেটা ছিল সেটা বাইকার্বনেট এটাকে নিয়ে নেবে। ও মাইনাস হওয়ার পরে দেখো এখানে এক কম্পিটিটিভ ব্যাপার চলে এসছে। আমার কাছে Br মাইনাসও রয়েছে,
আবার ও মাইনাসও রয়েছে অ্যাজ এ নিউক্লিওফাইল অ্যাটাক করার জন্য। কিন্তু সবসময় জানবে যে বাইরে থেকে কেউ এসে নিজের মধ্যে রিয়াক্ট করার থেকে যদি ইন্ট্রামলিকুলার রিয়াকশান অনেক প্রেফার হয়, ইন্ট্রামলিকুলার রিয়াকশান প্রেফার হয়। আচ্ছা, যদি ইন্ট্রামলিকুলার রিয়াকশান হয় তাহলে কি হবে? এই ও মাইনাসটা এইখানে অ্যাটাক করবে, করে এটা ওপেন হবে, হলে এখানে কি তৈরি হলো? এটাকে যদি 1 2 3 4 5 এরকম 5 দিই তাহলে হচ্ছে একটা 5 মেম্বার রিং, যেখানে হচ্ছে 1 নম্বরে ও রয়েছে, 5 মেম্বার রিং যেখানে 1 নম্বরে ও রয়েছে, 2 নম্বরে কি রয়েছে? ডবল বন্ড ও, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। এটা ওপেন হয়ে CH2, এখানে হচ্ছে Br। অর্থাৎ কিনা আমাদের উত্তর হবে অপশান ডি। যেহেতু ইন্ট্রামলিকুলার রিয়াকশন ফাস্টার হতে হবে, সেই কারণে আমাদের অপশান হবে অপশান সি, সরি অপশান ডি না, অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার হবে। অপশান ডি আমাদের অ্যান্সার হবে না। ঠিক আছে, তাহলে 2 নম্বর কোশ্চেনটা আমাদের হলো যে প্রথমে ব্রোমোনিয়াম আয়ন ফর্মেশন হবে এবং তারপরে প্রেজেন্স অফ বেস অ্যাসিড গ্রুপটি H+ সরে গিয়ে O- হিসাবে রিপ্রেজেন্ট হবে এবং তারপরে সেই O- থেকে ব্রোমোনিয়াম আয়নটা ওপেনিং হবে। এখানে O- অ্যাজ এ নিউক্লিওফাইল কাজ করবে, যেমন আমরা আগে ব্রোমোনিয়ামের ডাইব্রোমো কম্পাউন্ডের ক্ষেত্রে Br- এর ক্ষেত্রে দেখেছিলাম। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা একটু খুব ট্রিকি কোশ্চেন। যে এই কোশ্চেনটা, এই যে রিয়েজেন্টটা দেওয়া আছে, এই রিয়েজেন্টটা দেওয়ার ফলে এটা কোনো হ্যালোজেনেশনের জন্য রিয়েজেন্ট নয়। এই রিয়েজেন্টটা দিয়ে বেসিক্যালি দুটো জিনিস, একটা জিনিস করা হয়, সেটা হচ্ছে এইটা দিয়ে হিট করলে সামান্য রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট পেয়ে থাকি আমরা। তো এখানে রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট হচ্ছে অপশান বিতেই আছে, তো এখানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। যদি আমরা অপশানগুলোকে এলিমিনেট করার চেষ্টা করি, তাহলে দেখো এখানে দেখতে পাবো যে একটা টার্মিনাল কার্বনে হ্যালোজেনেশন হয়েছে, এখানেও দুদিকের টার্মিনাল কার্বনে হ্যালোজেনেশন হয়েছে। অ্যালকেনের ওপরে শুধুমাত্র অ্যানহাইড্রাস AlCl3 এবং HCl দিলে এইরকম হ্যালোজেনেশন রিয়াকশান হয় না। এইরকম হ্যালোজেনেশন রিয়াকশান করার জন্য আমাদের স্পেশাল যে রিয়েজেন্ট বা ইন্টারমিডিয়েট আমরা দেখেছি যে রেডিক্যাল ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে রিয়াকশান হয়, যেখানে রিয়েজেন্ট দেওয়া হয় HNuCl2। এইরকম যদি রিয়েজেন্ট দেওয়া থাকতো তাহলে আমরা এখানে বলতে পারতাম যে রেডিক্যাল ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে গিয়ে একটা টার্মিনাল কার্বনে Cl হয়েছে, বাট সেখানেও কিছু প্রোস কনস আছে। সুতরাং এটা শুধুমাত্র হ্যালোজেনেশন রিয়াকশান হয়েছে এটা বলা যাবে না। সুতরাং অপশান এ এবং অপশান সি এখানে হবে না। অপশান ডি এর ক্ষেত্রে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে সাইক্লিলাইজেশনের একটা প্রসেস রয়েছে, আর অপশান বি এর ক্ষেত্রে শুধুমাত্র রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। যে স্ট্রেট চেন কার্বন ছিল CH3 CH2 CH2 ছটা কার্বনের, এখানে একটা শুধু CH3 রিঅ্যারেঞ্জ হয়ে ব্রাঞ্চ সিস্টেমে চলে এসছে, বাকিটা ঠিক আছে। তো এখানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব বেসিক জায়গা থেকে কোশ্চেনটা করা হয়েছে, খুবই বেসিক কোশ্চেন। যে এক্সাম্পলটার উদাহরণ দেওয়া আছে, RCH2Br কে I- দিয়ে রিয়াক্ট করানো হচ্ছে। RCH2Br কে I- দিয়ে রিয়াক্ট করানো হচ্ছে অ্যাসিটোন মিডিয়ামের মধ্যে। আমরা পাচ্ছি কি RCH2I, আর তার সাথে Br- পাচ্ছি। অর্থাৎ কিনা যদি এই রিয়াকশনটা দেখলেই আমরা বুঝতে পারছি যে এইটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন হয়েছে। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশন হয়েছে। কিন্তু আমাদের এইখান থেকে ডিসিশন নিতে হবে যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশনের মধ্যে
আমাদের দুটো পার্ট আছে, একটা হচ্ছে SN1 রিয়াকশন আর একটা হচ্ছে SN2 রিয়াকশন। অর্থাৎ SN1 যদি হয় সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, সেক্ষেত্রে আমরা জানি যে রিয়াকশনটাকে একটা ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যাবে এবং ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়নটাকে স্টেবল হতে হবে, ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়নটাকে যদি স্টেবল হতে হয়, সেক্ষেত্রে আমরা জানি যে ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন স্টেবল হতে হওয়া মানে তাহলে এইখানে এই যে বিআর গ্রুপটা, কারণ এখানে বিআরটাই তো লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে এসছে, তাহলে বিআরটা যে কার্বনের সাথে জুড়ে আছে অর্থাৎ কিনা এই কার্বনটাকে 3 ডিগ্রি হতে হবে। কিন্তু প্রশ্নে বলা নিয়ম মানে প্রশ্নে যেটা দেওয়া আছে RCH2Br, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে CH2টা হলো প্রাইমারি কার্বন রয়েছে। সুতরাং প্রাইমারি কার্বন যদি থাকে তাহলে SN1 এর থ্রু দিয়ে যাবে না, কারণ প্রাইমারি কার্বনে থাকলে সেটা SN2 রিয়াকশন পাথওয়ে ফলো করবে। এটা আমরা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশন পড়ানোর সময় খুব ভালো করে বুঝিয়েছি। তাহলে কেন সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশন 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি হলে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার হবে, এবং 3 ডিগ্রি কার্বনের সাথে যদি সাবস্টিটিউশন রিয়াকশন হয় তাহলে কেন সেটা SN1 রিয়াকশন হবে, এবং সিমিলারলি এলিমিনেশন রিয়াকশনের ক্ষেত্রেও একই রকমভাবে E1 এবং E2 রিয়াকশন কেন হবে, সেগুলো আমরা কিন্তু ডিটেলসে ডিসকাশন করেছি। সেখান থেকে আমরা জাস্ট এখানে একটা জিনিস জাস্ট রিক্যাপ করছি যে SN1 এ তার মানে কি হলো, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি হতে হবে, আর যদি না হয় আমরা পরিষ্কারভাবে সেখান থেকে বলতে পারি 1 ডিগ্রি কার্বন হলে SN2 রিয়াকশন হবে। অর্থাৎ যে রিয়াকশনটা দেওয়া আছে সেই রিয়াকশনটা আমাদের হিসেব অনুযায়ী 1 ডিগ্রি মানে SN2 রিয়াকশন পাথওয়ে ফলো করবে। তাহলে SN2 রিয়াকশন যদি হয় তাহলে আমরা জানি যে এইটা হচ্ছে Br লিভিং গ্রুপ, এখানে ধরো R, আর এখানে হচ্ছে H, এখানে হচ্ছে H, তাহলে কি হলো RCH2Br, RC দুটো H CH2Br, I মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল, ব্যাক সাইড অফ Br থেকে অ্যাটাক করবে, Br বেরোবে, তার জন্য ট্রানজিশন স্টেট, এখানে কিন্তু SN2 রিয়াকশনের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট নয়, ট্রানজিশন স্টেটটা হচ্ছে দেখতে হবে এই রকম অনেকটা, এখানে দুটো হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন চলে এলো, আর Brটা হচ্ছে ডিপার্টিং গ্রুপ, আর I মাইনাসটা হচ্ছে আপকামিং বা ইনকামিং গ্রুপ হবে, আর তার পরের স্টেজে Br মাইনাসটা বেরিয়ে যাবে, I মাইনাসটা এখানে এন্ট্রি করবে, আর এখানে একটা ইনভার্সন ইন কনফিগারেশন আমরা লক্ষ্য করে থাকি। যেহেতু এই কার্বনটা কাইরাল কার্বন নয়, সেই জন্য আমরা এখানে ইনভার্সন অফ কনফিগারেশনের ব্যাপারটা ডিটেলসে বলছি না। তো এই হচ্ছে টোটাল আমাদের রিয়াকশন পাথওয়ে এবং তার রিয়াকশন পাথওয়ে Br মাইনাসটা বেরিয়ে আসবে। SN2 রিয়াকশনের ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের রিয়াকশন পাথওয়ে। তাহলে এখানে যেটা প্রথম অপশানে বলা আছে, বলছে যে the correct statement is regarding this reaction, Br minus can act as a competing nucleophile। আমরা জানি যে I মাইনাস এবং Br মাইনাসের সাথে যদি রিয়াকশন হয়, মানে দুটোকে যদি অ্যাজ এ নিউক্লিওফাইল কনসিডার করা হয়, তাহলে I মাইনাস ইজ বেটার নিউক্লিওফাইল দেন Br মাইনাস। তার কারণ I মাইনাসের সাইজ বড়, অনেক দূর থেকে কার্বনের কাছে অ্যাপ্রোচ করতে পারবে, যার ফলে I মাইনাস হচ্ছে Br মাইনাস থেকে অনেক বেটার নিউক্লিওফাইল হিসাবে আমরা জেনে থাকি। সুতরাং অপশন A is not correct one. The solvent used in the carbocation, the solvent used in the reaction solvates the ions formed in the rate determining step. আচ্ছা, SN2 রিয়াকশনের ক্ষেত্রে রেট ডিটারমিনিং স্টেপ কোনটা? এই স্টেপটাই হলো রেট ডিটারমিনিং স্টেপ, যে স্টেপে নিউক্লিওফাইলটা এসে কার্বনের উপরে অ্যাপ্রোচ করছে এবং একটা ট্রানজিশন স্টেট তৈরি করছে, এটাই হচ্ছে আমাদের রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে রেট ডিটারমিনিং স্টেপে
বলছে যে রিয়াকশন সলভেন্ট যেটা ইউজ করা হয়েছে অ্যাসিটোন, সেটা রেট ডিটারমিনিং স্টেপে তৈরি হওয়া আয়নকে সলভেটেড করে দেবে। কিন্তু রেট ডিটারমিনিং স্টেপে আমরা যে ট্রানজিশন স্টেটটা পাচ্ছি, এই ট্রানজিশন স্টেটটায় কিন্তু কোনো রকম আয়ন ফরমেশন হচ্ছে না, এখানে একটা 5 মেম্বার ট্রানজিশন স্টেট হয়েছে। সুতরাং আরডিএস স্টেপে, রেট ডিটারমিনিং স্টেপে আমরা এরকমভাবে সলভেট করে দেবে, এই কথাটা এই মুহূর্তে অ্যাকসেপ্ট করতে পারছি না। আমরা জাস্ট দেখছি যে এর থেকে বেটার কোনো স্টেটমেন্ট আছে কিনা। অপশন সি এ বলা আছে যে ট্রানজিশন স্টেট ফর্মড ইন দ্য অ্যাবভ রিয়াকশন ইজ লেস পোলার দ্যান দ্য লোকালাইজড অ্যানায়ন। এই অপশনটার ক্ষেত্রে দেখো বলা আছে যে ট্রানজিশন স্টেট যেটা, অর্থাৎ কিনা এই যে জিনিসটা আমরা লিখেছি 5 মেম্বার যে সিস্টেমটা লিখেছি, এটাই তো ট্রানজিশন স্টেট SN2 রিয়াকশনের ক্ষেত্রে। তাহলে বলছে যে এই যে ট্রানজিশন স্টেটটা রয়েছে, এই ট্রানজিশন স্টেটটা আমাদের যে একটা লোকালাইজড অ্যানায়ন রয়েছে। লোকালাইজড অ্যানায়ন মানে কি? লোকালাইজড অ্যানায়ন মানে হচ্ছে যে আমি যদি একটা এবি একটা কম্পাউন্ড, তার মধ্যে যদি বি মোর ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে কি হবে? এ বি বন্ডের মধ্যে বি হচ্ছে কিছুটা ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, নিয়ে এখানে হচ্ছে ডেল্টা মাইনাস একটা চার্জ ক্রিয়েট করবে। আর এ সঙ্গে সঙ্গে তাহলে অভাবের তাড়নায় ডেল্টা পজিটিভ একটা চার্জ ডেভেলপ করবে। এইরকম ভাবে করতে করতে যদি বি সাফিসিয়েন্টলি ইলেকট্রোনেগেটিভ হয়, যে বন্ডেড ইলেকট্রনকে সে নিজের দিকে নিয়ে নিল, তাহলে কি হবে? তাহলে এ প্লাস হয়ে যাবে আর বি মাইনাস হয়ে যাবে। তাহলে এই দিকে কি হলো? পার্সিয়াল, এদিকে হচ্ছে পার্সিয়াল ডিসোসিয়েশন, পার্সিয়াল সেপারেশন হয়েছিল, এদিকে হচ্ছে কমপ্লিট সেপারেশন হয়ে গেল, কমপ্লিট সেপারেশন হয়েছে। তাহলে এখানে যেটা বলেছে যে কমপ্লিট সেপারেশনের ফলে এই যে আয়নটা হয়েছে, এটা দেখো বি এর ওপরে লোকালাইজড হয়ে গেছে, তাই তো? তাহলে এইটা হচ্ছে তোমার এখানে যেটা বলা আছে লোকালাইজড অ্যানায়ন। তার লোকালাইজড অ্যানায়ন বলতে এই জিনিসটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ কিনা যদি কমপ্লিট নেগেটিভ চার্জ কোনো সিস্টেমের উপরে ডেভেলপ করে, তাহলে সেটাকে বলা হয় লোকালাইজড অ্যানায়ন। আর যদি এই রকম ট্রানজিশন স্টেটটায় দেখো, এখানে কোনো কমপ্লিট আয়নস কিন্তু ডেভেলপ এখনো করেনি, না বিআর মাইনাস ছেড়ে বেরিয়ে গেছে, না আই মাইনাস ইন্ডিপেন্ডেন্ট রয়েছে, এখনো কার্বনের সাথে, এই কার্বনের সাথে আই মাইনাসও অ্যাটাচ হয়ে রয়েছে, বিআর মাইনাস ও অ্যাটাচ হয়ে রয়েছে, এবং কেউ কিন্তু ছেড়ে যায়নি। সুতরাং এইটায় একটা পার্সিয়াল, এই রকম পার্সিয়াল চার্জ ডেভেলপ করেছে, যেটা লোকালাইজড অ্যানায়ন। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, যে এই যে কমপ্লিট ডিসোসিয়েশন যখন হয়ে যাচ্ছে, তার মানে এর ওপরে পুরো একটা নেগেটিভ চার্জ রয়েছে, এই বি এর ওপরে পুরো একটা নেগেটিভ চার্জ রয়েছে। হয়রাস যেখানে যদি আমি পার্সিয়াল যে ডিফারেন্সিয়েশন, পার্সিয়াল যে চার্জ সেপারেশন হয়েছে, তাতে বি এর ওপরে শুধুমাত্র একটা ডেল্টা পজিটিভ বা মাইনিউট একটা চার্জ ডেভেলপ করেছে। সুতরাং 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 কোনটা বেশি পোলার হবে? সুতরাং আমি এখানে বলছি, যদি কমপ্লিট ভাবে ডিসোসিয়েট হয়ে যায়, তাহলে তার পোলারিটি বেশি, কারণ পুরো এক কমপ্লিট আয়নকে হোল্ড করছে। আর যেখানে যেহেতু পার্সিয়ালি চার্জ ডিফারেন্সিয়েশন হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের কমপ্লিট মানে পোলার হয়েছে, কিন্তু এই যে কমপ্লিট ডিসোসিয়েশনের ফলে যে পোলারিটিটা আসার কথা, তার তুলনায় কম হয়েছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে এই যে ট্রানজিশন স্টেট ফরমেশনটা হয়েছে, এইটার পোলারিটি কমপ্লিটলি যদি একটা লোকালাইজড অ্যানায়ন থাকতো, তার তুলনায় কিছুটা কম পোলার হবে। তাহলে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আছে। অপশন ডি বলেছে যে রিঅ্যাকশন ক্যান অকার ইন অ্যাসিটিক অ্যাসিড অলসো। আচ্ছা, এখানে এই যে অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটোন, এই দুটো জিনিসের মধ্যে খানিকটা পার্থক্য আছে। কিরকম পার্থক্য রয়েছে? যখন আমরা SN2 রিঅ্যাকশন পড়েছিলাম, SN2 রিঅ্যাকশনের ক্রাইটেরিয়া বা রিঅ্যাকশনের ক্যারেক্টারিস্টিক বলার জন্য আমরা কিছু জিনিস যখন দেখছিলাম, তখন আমাদের একটা জায়গা ছিল যেটাতে আমরা বলছিলাম যে সলভেন্টের পোলারিটি। কিরকম সলভেন্টের পোলারিটি বলতে কি বোঝায়? যে আমরা যে মিডিয়ামে রিঅ্যাকশনটা করাচ্ছি, সেই মিডিয়ামটার পোলারিটির ওপরে ডিপেন্ডেন্সিটা কিরকম হবে, সেটা আমরা ডিসকাশন করেছিলাম।
আচ্ছা, এখানে দুটো জিনিস এখানে যদি দেখা যায় যে প্রথমে কি আছে, অ্যাসিটোন। অ্যাসিটোন আমরা কি জানি, অ্যাসিটোন হলো পোলার সলভেন্ট। পোলার সলভেন্ট। আর অ্যাসিটিক অ্যাসিড হলো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডও হলো পোলার সলভেন্ট। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। অ্যাসিটোন কিন্তু কোনো H প্লাস দেয় না, যার ফলে এইটাকে বলা হয় পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক। কিন্তু অ্যাসিটিক অ্যাসিড CH3 C ডবল বন্ড O মাইনাস H প্লাস, এই যে H প্লাস দিতে পারছে সেই জন্য একে বলা হয় পোলার প্রোটিক সলভেন্ট। আচ্ছা, পোলার প্রোটিক এবং পোলার অ্যাপ্রোটিক হওয়ার ফলে কি পার্থক্য হয়ে গেল তাহলে? পার্থক্য এটাই হলো যে আমাদের কাছে যে নিউক্লিওফাইলটা আছে, নিউক্লিওফাইলটা কি আছে, I মাইনাস। এইটা একটা নিউক্লিওফাইল এবং এর ওপর একটা ফুললি ডেভেলপ চার্জ রয়েছে। সুতরাং আমরা এক্ষুনি যে কনসেপ্টটা শিখেছি সেই অনুযায়ী এটা হচ্ছে পোলার মলিকিউল। তাহলে আমরা কি জানি যে পোলার মলিকিউলকে খুব সহজেই ডিজলভ করাতে পারে বা সলভেটেড করে দিতে পারে। সলভেটেড মানে এর চারিদিকে পোলার মলিকিউলগুলো একটা আস্তরণ দিয়ে করে এটাকে খুব সহজেই ডিসলিউশন করে দিতে পারে বা স্টেবিলাইজ করতে পারে। যদি এখানে আমার পোলার সলভেন্ট থাকে তাহলে I মাইনাস খুব সহজে সলভেটেড হয়ে যাবে এবং সলভেটেড হয়ে যাবে। I মাইনাস খুব সহজে সলভেটেড হয়ে যাবে পোলার সলভেন্ট থাকলে। তাহলে পোলার সলভেটেড হয়ে যাওয়া মানে SN2 রিয়াকশানে যে এই যে নিউক্লিওফাইলটা রয়েছে খুব সহজে হচ্ছে আমাদের সাবস্ট্রেটের কাছে যেতে পারবে, যার ফলে রিয়াকশন অনেক ফাস্টার হবে। কিন্তু যদি এই পোলার সলভেন্টের মধ্যে আবার হাইড্রোজেন প্লাস আয়ন বা প্রোটনগুলো থেকে যায়, যেটা কিনা অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে হয়েছে, তাহলে এই যে প্রোটনগুলো এই I মাইনাসের পাশে একটা হচ্ছে আস্তরণ তৈরি করবে, যার ফলে I মাইনাসের মোবিলিটি কিছুটা হলেও কমে যাবে। এবং I মাইনাসের মোবিলিটি কমে যাওয়া এবং I মাইনাসের মোবিলিটি কমে যাওয়ার ফলে এর যে নিউক্লিওফিলিক ক্যারেক্টার, অর্থাৎ কিনা অ্যাপ্রোচিং টুয়ার্ডস দ্য সাবস্ট্রেট যেটা ছিল সেটা অনেকটাই কিন্তু কমে যাবে। যার ফলে SN2 রিয়াকশনের ক্ষেত্রে পোলার প্রোটিক সলভেন্ট যেটা, SN2 রিয়াকশনের ক্ষেত্রে পোলার প্রোটিক সলভেন্ট আমরা ইউজ করলে রিয়াকশনটা ভালো হয় না, SN2 হয় না। কিন্তু যদি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট আমরা ইউজ করি তাহলে কিন্তু SN2 রিয়াকশনটা খুব ভালো হয়। সুতরাং এখানে এই যে অ্যাসিটোন দেওয়া আছে, অ্যাসিটোন দিলে কিন্তু রিয়াকশনটা হবে, বাট যদি অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আমি করতে চাই তাহলে রিয়াকশনটা হবে না। তাহলে এখানে অপশনগুলো যেগুলো রয়েছে তার মধ্যে কোনটা কেন হলো না তার একটা স্ট্রেট ফরওয়ার্ড বলো বা একটা কম্প্রিহেন্সিভ ধারণা SN2 রিয়াকশন সম্বন্ধে আমরা পেলাম। এই কনসেপ্টগুলো যদি তুমি বারবার করে কালচার করতে থাকো তাহলে ভবিষ্যতে পরীক্ষায় যে হয়তো এই কোশ্চেনটা আসবে না, কিন্তু এই কনসেপ্টের ওপরে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলোকে কিন্তু তুমি এনকাউন্টার খুব সহজেই করতে পারবে। 4 নম্বর কোশ্চেন হলো 5 নম্বর কোশ্চেন। গুড। 5 নম্বর কোশ্চেনে SN2 আমরা সবেমাত্র SN2 পড়েছি। 5 নম্বর কোশ্চেনে রিয়াকশনটা বলেছে যে 5 নম্বর কোশ্চেন ইজ রিলেটেড টু SN1 রিয়াকশন। তাহলে SN2 রিয়াকশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে কি কি জিনিস দেখলাম, যে 1 ডিগ্রি সাবস্ট্রেট হতে হবে, নিউক্লিওফাইল কে সাফিসিয়েন্ট নিউক্লিওফিলিক ক্যারেক্টার থাকতে হবে, অর্থাৎ কিনা এটা সাবস্ট্রেট পর্যন্ত অ্যাপ্রোচ করে রিয়াকশনটা করতে পারবে এরকম একটা ক্ষমতা থাকতে হবে। আর 3 নম্বর জিনিস যেটা সেটা হচ্ছে সলভেন্ট এফেক্ট। সলভেন্ট এফেক্টে আমরা কি দেখলাম, সলভেন্ট এফেক্টে SN2 রিয়াকশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে যদি পোলার প্রোটিক সলভেন্ট হয় তাহলে রিয়াকশনটা সহজে হবে না, কিন্তু যদি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট হয় তাহলে SN2 রিয়াকশনটা খুব সহজে খুব সুন্দরভাবে হয়ে যেতে পারে। তাহলে আমরা যদি যেহেতু আমাদের এবার আমরা SN1 রিয়াকশনটার ক্ষেত্রে দেখব। অলরেডি আমরা ডিসকাস করেছি আগের কোশ্চেনে যে SN1 রিয়াকশন হতে গেলে আমাকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলে খুব ভালো হবে। তার কারণ হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যে মুহূর্তে আমার কাছে থাকবে
সুতরাং 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে লিভিং গ্রুপটা বেরিয়ে গিয়ে সেই পজিশনে একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন করতে পারবে। শুধু 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের উদ্দেশ্যটা নয়, এখানে উদ্দেশ্যটা হচ্ছে যেখানেই স্টেবল কার্বোক্যাটায়ন পাওয়া যাবে সেখানেই হচ্ছে আমার SN1 রিয়াকশন বেশি করে স্টেবিলাইজ হবে, ইন্টারমিডিয়েটটা বেশি বেশি স্টেবিলাইজ হবে। সুতরাং আমি খুব সহজেই সেই কম্পাউন্ডটা SN1 এর থ্রু দিয়ে সাবস্টিটিউশন রিয়াকশন করতে পারবে। এখানে নিউক্লিয়, কারণ এখানে যদি আমি SN2 SN1 রিয়াকশনটা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এই রকম ধরো 3 মেম্বার একটা বিআর রয়েছে, এখানে যদি আমি কোনো রকম ভাবে I মাইনাস দিই দেন এখানে হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে এবং 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্মেশন হওয়ার পরে এই যে কার্বোক্যাটায়নটা সেটাকে এইরকম ভাবে আমরা লিখি বেসিক্যালি, এখানে একটা পজিটিভ চার্জ, এখানে হচ্ছে CH3, এখানে CH3, এখানে CH3, এইগুলো সবই CH3 এবং আমরা জানি যে এইরকম একটা অরবিটাল থাকে যে যেখানে হচ্ছে যখন I মাইনাসটা একটা হচ্ছে এই পাশ দিয়ে এসে সামনের দিক থেকে অ্যাটাক হতে পারে আর একটা হচ্ছে I মাইনাস এই পাশ থেকে এসে অ্যাটাক হতে পারে। যদি দুটো দুরকম কালারে করে দিই একটুখানি, যদি এই দিক থেকে অ্যাটাকটা হয় তাহলে আমরা হচ্ছে এইরকম একটা কম্পাউন্ড পাবো CH3 CH3, এখানে হচ্ছে I, উপরে তো CH3 ছিলই। আর যদি উল্টো দিক থেকে রিয়াকশনটা হয় তাহলে আমরা পাবো CH3 I CH3, এখানে CH3। তাহলে এখানে RDS কোনটা? RDS হলো এখানে এই যে ফরমেশন অফ, এখানে হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ হচ্ছে ফরমেশন অফ কার্বো ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন। তো তাহলে ফরমেশন অফ ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন যদি এইখানে রেট ডিটারমিনিং স্টেপ হয়, সুতরাং রেট ডিটারমিনিং স্টেপে যে যত ভালো কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবে সে তত ভালো SN1 রিয়াকশন করবে। তাহলে আমরা এইখানে যদি অপশনগুলোর দিকে দেখি আমরা, তাহলে এইখানে যদি একটা কার্বোক্যাটায়ন হয় তাহলে এটা বেনজাইলিক কার্বোক্যাটায়ন, যদি এইখানে একটা কার্বোক্যাটায়ন হয় তাহলে এটা কনজুগেটেড সিস্টেমের সাথে কার্বোক্যাটায়ন রয়েছে, যদি এইখানে একটা কার্বোক্যাটায়ন হয় তাহলে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং এইখানে যেহেতু ব্রিজেড পজিশন রয়েছে এইখান থেকে তো ব্রোমিন বেরোতে পারবে না, তো এইখান থেকে ব্রোমিন বেরিয়ে এখানে একটা যদি পজিটিভ চার্জ হয় এখানেও একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এই সমস্ত কিছুর মধ্যে এই অপশন A B C D এর মধ্যে সব থেকে স্টেবল যে কার্বোক্যাটায়ন সেটা হচ্ছে অপশন A, যেটা বেনজাইলিক কার্বোক্যাটায়ন। এবং এটা কেন এত বেশি স্টেবল? কারণ এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এই রিং এর সাথে রেজোনেন্সে আসতে পারে, যার ফলে তার স্টেবিলিটি অনেক বেড়ে যাচ্ছে এবং পজিটিভ চার্জটা অনেক বেশি ডিলোকালাইজড হয়ে যাচ্ছে, যার ফলে বেনজাইলিক সিস্টেমে বেনজাইলিক কার্বোক্যাটায়ন অনেক বেশি স্টেবল হচ্ছে। সুতরাং আমাদের এই 5 নম্বর কোশ্চেনে SN1 রিয়াকশনের মোস্ট রিয়াক্টিভ টুয়ার্ডস SN1 রিয়াকশনে অপশন A হবে উত্তর। যেহেতু আমরা এই কোশ্চেনে SN1 রিয়াকশনটা একবার রিভাইজ করলাম, এখানে আরেকটা জিনিস শুধু বলে দেওয়া দরকার যে এখানে তাহলে SN1 রিয়াকশনের ক্ষেত্রে সলভেন্ট তাহলে কিরকম ভাবে এফেক্টিভনেস দেখাচ্ছে। এখানে দেখো আগের কোশ্চেন SN2 রিয়াকশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সলভেন্ট যদি পোলার এবং অ্যাপ্রোটিক সলভেন্ট হয় তাহলে সে নিউক্লিওফাইলকে সলভেট করছে কিন্তু নিউক্লিওফাইলের গতিকে আটকে দিচ্ছে না, যার ফলে নিউক্লিওফাইল সরাসরি গিয়ে রিয়াক্ট্যান্টের সাথে রিয়াক্ট করতে পারছে। এই সুবিধার জন্য আমরা SN2 রিয়াকশনের ক্ষেত্রে পোলার প্রোটিক সলভেন্ট বলেছিলাম যে রিয়াকশনটাকে ফেভার্ড করছে। ঠিক আছে, সাইমালটেনিয়াসলি যদি SN1 রিয়াকশনের ক্ষেত্রে দেখো তাহলে হচ্ছে এইটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ,
রেট ডিটারমিনিং স্টেপ মানে হচ্ছে আমরা কি জানি যে কার্বোক্যাটায়নটা যদি যত বেশি স্টেবল হবে তত বেশি হচ্ছে আমার রেট অফ রিয়াকশন টুয়ার্ডস SN1 বাড়বে। তাই যদি হয় তাহলে দেখো এইখানে যে রেট ডিটারমিনিং স্টেপে যে ইন্টারমিডিয়েট কম্পাউন্ডটা তৈরি হয়েছে এটা কিন্তু একটা কার্বোক্যাটায়ন, এবং অলরেডি আমরা পড়েছি যে এটা পার্সিয়াল কার্বোক্যাটায়ন কিন্তু নয়, পার্সিয়াল চার্জ সেপারেশন কিন্তু নয়, এটা হচ্ছে কমপ্লিট এক পজিটিভ চার্জ ডেভেলপ করেছে ইন্টারমিডিয়েটটার উপরে। সুতরাং এই পজিটিভ চার্জটাকে স্টেবিলাইজ করার জন্য তোমার পোলার প্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্ট অর্থাৎ কিনা পোলারিটি তো আছেই, তার সাথে আরো একটা অ্যাডভান্টেজ H+ রয়েছে। আর যদি আমরা দেখি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট যদি দেখি তার মানে হচ্ছে শুধুমাত্র তার পোলারিটিটা রয়েছে H+টা নেই। তাহলে শুধুমাত্র পোলারিটি থেকে এইখানে পোলারিটিটা তো রয়েছেই, তার সাথে H+ রয়েছে। সুতরাং এই যে ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন সেটাকে H+ অনেক বেশি স্টেবিলাইজ করতে পারবে, যার ফলে আমরা বলতে পারি যে SN1 রিয়াকশনের ক্ষেত্রে আমি জাস্ট একটুখানি ফ্রেশ করে একটা সামারি যদি লিখে দিতে পারি এখানে, যে SN2 সলভেন্ট এফেক্ট যদি আমরা দেখি তাহলে SN2 ক্ষেত্রে হচ্ছে SN2 ক্ষেত্রে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট হচ্ছে বেটার হবে, আর SN1 এর ক্ষেত্রে পোলার প্রোটিক সলভেন্ট হচ্ছে বেটার হবে। ঠিক আছে, সলভেন্ট এফেক্ট তাহলে ক্লিয়ার হয়ে গেল। সাবস্টিটিউশন রিয়াকশনের জন্য সলভেন্ট এফেক্টটা আমরা খুব ভালো করে ডিসকাস করে নিলাম। তাহলে এখানে এই 5 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশন এ, কারণ এখানে হচ্ছে বেনজাইলিক কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং খুব ইন্টারেস্টিং কোশ্চেনও বটে। এখানে স্টিরিওকেমিস্ট্রিটা খুব ভালো করে মন দিয়ে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই কোশ্চেনটা কেমন ভাবে, মানে কি উদ্দেশ্য নিয়ে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটা থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো বলা আছে যে আইসোমেরিক ডিটোরেটেড ব্রোমাইড উইথ মলিকুলার ফর্মুলা C4H8DBr হ্যাভিং 2 কাইরাল কার্বন অ্যাটম। তাহলে কি বলেছে যে আমার যেটা এই যে কম্পাউন্ডটা আমাকে দিয়েছে এখানে এমন একটা আইসোমার আছে যাতে দুটো কাইরাল কার্বন অ্যাটম রয়েছে, সেই দুটো কাইরাল কার্বন অ্যাটমকে আমাকে খুঁজে বের করতে হবে। পুরো কোশ্চেনটার মধ্যে এইখানটাতেই কিন্তু টুইস্টটা রয়েছে, যে আমি মানে টুইস্ট কিছুই না, আমি পুরো কোশ্চেনটা শুধু এইটুখানি জিনিস দেখেই কিন্তু আমি বলে দিতে পারবো। বাকি সামনে যা লেখা আছে আইসোমেরিক ডিটোরেটেড ব্রোমাইড হোয়াট এভার ব্লা 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 সেগুলো দেখার দরকার নেই। কোশ্চেনে শুধু একটাই জিনিস জানতে চেয়েছে যে এমন এই যে চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে এমন একটা অপশন রয়েছে যেটাতে হচ্ছে দুটো কাইরাল কার্বন সেন্টার রয়েছে, সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, তাহলেই কিন্তু তুমি অ্যান্সারটা করে দেবে। তোমাকে এখানে জানার দরকার নেই যে ডুটেরিয়াম দিয়ে কেন এরকম করা হয়েছে, এইসব দেখে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। শুধুমাত্র জানতে চেয়েছে যে দুটো কাইরাল কার্বন অ্যাটম আছে এই রকম এই চারটে অপশনের মধ্যে কোনটা রয়েছে। তাহলে তার সব থেকে ভালো উপায় হচ্ছে আমরা প্রথমেই চারটে অপশনকে আমরা লিখে নেব। যদি প্রথমটা কি বলেছে যে বিউটেন বলেছে, তাই তো, তার মানে হচ্ছে বিউটেন মানে CH3 CH2 CH2 CH3, এটাই বিউটেন। তাহলে বলেছে 2 ব্রোমো 3 ডিটোরেটেড, 2 ব্রোমো মানে এইখানে একটা ব্রোমিন আছে আর এইখানে একটা ডি আছে এবং যথা কারণে এখানে হাইড্রোজেন গুলো একটা করে কম আছে। তাহলে এইটা হচ্ছে অপশন এ হচ্ছে এইটা। অপশন বি তে কি বলা আছে, অপশন বি তে বলা আছে সি 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 সি, 2 ব্রোমো বলেছে মানে 2 ব্রোমো, আর বলেছে কি 1 ডিটোরেটেড 1 তে ডি রয়েছে বিউটেন রয়েছে। তাহলে এখানে দুটো 3টে CH2
CH3, এটা হচ্ছে অপশন বি। তারপরে অপশন সিতে কি বলা আছে? অপশন সিতে বলা আছে যে সি 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 সি, তাহলে অপশন 2 ব্রোমো, এখানে হচ্ছে 2 নম্বরে ব্রোমো, 2 ব্রোমো 1 ডিটোরো, এখানে হচ্ছে ডি আছে। আর 2 নম্বরে আবার একটা মিথাইল বলেছে, মিথাইল প্রোপেন বলেছে। আচ্ছা, এখানে হচ্ছে 2 এতে মিথাইল আছে, এমই গ্রুপ আছে, আর বলেছে প্রোপেন, অর্থাৎ কিনা 1 2 3 এই কার্বনটা কিন্তু নেই। তাহলে এখানে আমরা কি পাবো? এখানে CH3 এইটা, ঠিক আছে। এই সরি, এখানে হচ্ছে CH2। দেখো অপশন সি 2 ব্রোমো, 2 ব্রোমো 1 ডিটোরো, 1 ডিটোরো 2 মিথাইল, 2 মিথাইল প্রোপেন, 2 মিথাইল প্রোপেন 1 2 3, অর্থাৎ কিনা প্রোপেন একটা প্রোপেন কম্পাউন্ড হয়েছে, ঠিক আছে। আর অপশন ডি তে বলা আছে যে 2 3 4 আর 2 ব্রোমো, অর্থাৎ কিনা এখানে হচ্ছে 2 ব্রোমো, এখানে বলা আছে 2 ডিটোরে বিউটেন, তার মানে CH3 CH2 CH3। তাহলে এই অপশন 4টে অপশনের মধ্যে কোন অপশনটাতে দুটো কার্বন অ্যাটম কাইরাল রয়েছে সেইটা আমাকে বেসিক্যালি জানতে চেয়েছে। সেটা যদি জানতে চাই, দেখো প্রথম কার্বনে দেখো এই কার্বনটাকে যদি আমি দেখি, এই কার্বনটাকে যদি আমি মার্ক করি রেড কালার দিয়ে, যেটাকে দেখছি আমি, মানে আমি এই কার্বনটাকে মার্ক করছি। দেখো এই কার্বনের 4টে হাত, দেখো একদিকে আছে এই বড় গ্রুপটা, একদিকে আছে এই CH3 হাইড্রোজেন একটা ব্রোমিন, তাহলে এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন, বোঝা গেছে? এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন, ঠিক আছে। এইবারে আমি যদি পরের কার্বনটা, এই কার্বনটার ক্ষেত্রে লক্ষ্য করি, এই কার্বনটার ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে দেখো একদিকে হচ্ছে CH3 রয়েছে, একদিকে এই বড় গ্রুপটা রয়েছে, একদিকে ডি রয়েছে, একদিকে হাইড্রোজেন রয়েছে, তাহলে এই কার্বনটাও কিন্তু কাইরাল কার্বন। অর্থাৎ আমার যে দুটো কাইরাল কার্বন খুঁজতে বলেছিল আমি কিন্তু অপশন এতেই পেয়ে গেছি, আমার আর বাকিগুলো দেখার দরকার নেই। বাকিগুলো দেখা মানে কিছুটা হলেও সময় নষ্ট করা। আমি অপশন এতেই যখন কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি, আমি আর অন্য অপশনগুলোর দিকে যাব না, ঠিক আছে।